হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আশা করি আমার সাউন্ড ক্লিয়ার আছে। একটু কনফার্ম করবে যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। চলো, এবার আমরা শুরু করি। কেমন শুরু করি? চন্দ্র, এই পূজা, এতদিন কোথায় ছিলে তুমি? ক্লাসগুলো দেখেছো তো? আজকে তো অঙ্ক করাবো। কালকের ক্লাস দেখেছো? কালকের ক্লাস না দেখলে আজকের ক্লাস কিন্তু বুঝতে পারবে না। বুঝলে, কালকের ক্লাস যদি না দেখো আজকের ক্লাস বুঝতে পারবে না। বলি রেগুলার থাকতে, ওই জন্য। চলো, দেখো, আজকে আমরা পড়বো তোমার কি কার্যক্ষমতা শক্তির পার্ট 2। আগের দিন 1 হয়ে গেছিল আমাদের, এই সব আমরা সব পড়ে নিয়েছি, সব বুঝে নিয়েছি। এগুলো সব কমপ্লিট আমাদের, বুঝলে, এগুলো সব কমপ্লিট। শক্তিও কমপ্লিট। আচ্ছা, এগুলো কমপ্লিট। দেখো, এরপরে আমরা এটা শুরু করব। কতদিনকার কোনো প্রবলেম যদি থাকে বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। চলো, দাঁড়াও। চলো, আগের দিনকার কোনো প্রবলেম থাকলে বলতে পারো যে দাদা বুঝতে পারিনি। বুঝতে পেরেছো? আগের দিনকার কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই সূত্র সব দেখিয়েছিলাম, এটা তো আগের ক্লাসের সূত্র, স্থিতি and তোমার হচ্ছে গতির, স্থিতি গতির সূত্র। সেই সূত্র দিয়েই এটা করেছি। এটা হলো কি তোমার, এটা হলো আমাদের বস্তুর গতিশক্তি 12 mv²। বুঝতে পেরেছো? কোনো বস্তুর গতিশক্তি আমরা এটা পেলাম 12 mv², এটা মুখস্থ করতে হবে। তাহলে চলো, এবার আমরা একটু অঙ্ক করবো, বেসিক এখান থেকে করেছিলাম। কালকের ক্লাস দেখেছো? এটা ক্লিয়ার করো, নাহলে বুঝতে পারবে না আজকের ক্লাস কিছু। বস্তুর গতিশক্তি। আচ্ছা, একটা সূত্র এই অঙ্ক করো এটা। কোন বস্তুর ভর যদি দ্বিগুণ হয়, কোন বস্তুর ভর, বস্তুর ভর যদি দ্বিগুণ হয়, ভর যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ করা হয়, তাহলে বস্তুটির গতিশক্তি কত বৃদ্ধি পাবে? তাহলে বস্তুটির গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি কত বৃদ্ধি পাবে বলো? পারবে করতে? কত বৃদ্ধি পাবে? পারবে করতে এটা? এই পূজা, তুমি কথা শুনতে পাচ্ছ? আমার কথা রেসপন্স করছো না কেন, হ্যাঁ? এইভাবে চললে কিন্তু পাস করতে পারবে না। এ কিন্তু এত সোজা না, বুঝলে। কম্পিটিটিভ এর সায়েন্স সোজা আসে, তাই বলে যে এতটাও সোজাও আসে না কিন্তু, যে ওই মুখস্থ করে খাতার পরে বমি করার চিন্তা ভাবনা করছো। বুঝতে পেরেছো? পারবে এটা করতে? কালকে যেগুলো ছিল আজকে সবগুলো ডুব মেরেছে। এরা বাড়ি একটা ঠিকঠাক ভাবে কেউ পড়বে না, এরা পাস করবে কি করে, আমি সেই চিন্তা করি। তাহলে কি হবে তোমার? বস্তুর গতিশক্তি কি হবে বলো? বস্তুর গতিশক্তি, বস্তুর গতিশক্তি, গতিশক্তি, বস্তুর গতিশক্তি কত? কি জানি আমরা? 12 mv², তাই তো? এখানে কি বলেছে? কোন বস্তুর ভর যদি দ্বিগুণ করা হয়। এখানে কি আছে? এই যে এই এমটা তো ভর না, এটা তো ভর, আর ভি হলো বেগ। তাহলে ভর দ্বিগুণ মানে কি? 2m। অ্যাকর্ডিং টু প্রশ্ন যদি কি বলতে পারি আমি, 2m। ভর দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কি 12 mv², 12 mv²। তাহলে 2 × 2m × v²। তাহলে কি হবে এখানে? কি হবে? এইটাকে এই পাশে নিয়ে চলে আসো। 2 ½ mv², বুঝলে? তাহলে কি হবে? অর্থাৎ ভর দ্বিগুণ হলে বস্তুর গতি দ্বিগুণ হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? অর্থাৎ, অর্থাৎ
ভর দ্বিগুণ হলে, ভর দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে বস্তুর গতি, বস্তুর গতি শক্তি দ্বিগুণ হবে, গতি শক্তি দ্বিগুণ হবে, গতি শক্তি দ্বিগুণ হবে, বুঝতে পেরেছো? গতি শক্তি, গতি শক্তি দ্বিগুণ হবে, বুঝতে পেরেছো? গতি শক্তি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। যেটা করালাম সেটাই দেখো এখানে করানো আছে, বুঝতে পেরেছো? সেটাই এখানে করানো আছে। চলো তারপরেরটা দেখি, তোমাদের যা শেখানোর জন্য আমি করাচ্ছি এখানে। কোন বস্তুর রৈখিক বেগ, এই পূজা, চুপচাপ ক্লাসে থাকলে ক্লাসে ব্লক করে দেবো কিন্তু আমি। ক্লাসে থাকলে যদি কথা না রেসপন্স করো ব্লক করে দেবো কিন্তু। পারো না পারো রেসপন্স করতে হবে এখানে, শিখতে এসছো, বুঝতে পেরেছো? বারবার বলি যে ক্লাস ফেলে রাখবে না বাড়িতে। সবগুলো এরা চাক, আমি কি করে ভাববে এরা গ্রুপ ডি কি করে পাশ করবে, এখানে ভ্যাকেন্সি কম, তারপরে কি করে পাশ করবে এদের? আজকে এত ভালো একটা ক্লাস নিলাম, নেবো আমি, এদের একটারও খোঁজ নেই। এ কোন বস্তুর রৈখিক বেগ, রৈখিক বেগ দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে, তার গতিশক্তির কি পরিবর্তন হবে, গতি শক্তির কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে, কি হবে বলো, বলো কি হবে বলো, এই পূজা করো, এটা চেষ্টা করো, চেষ্টা করো। বলো কি হবে, বলো কি হবে, হুম, বলো কি হবে। কি হবে দেখো এখানে কি বলেছে, কোন বস্তুর রৈখিক বেগ, ভালো করে বোঝো, রৈখিক বেগ দ্বিগুণ হলে, রৈখিক বেগ আমরা কি জানি, উইনো, কি জানি আমরা, বুঝতে পেরেছো কি জানি, উইনো, আমরা কি জানি, হাফ এমভি স্কয়ার, তাই তো এই সূত্র। এখানে কি বলেছে রৈখিক বেগ দ্বিগুণ, মানে কোনটা দ্বিগুণ, ভি দ্বিগুণ হবে, তাহলে কি হবে, ভি দ্বিগুণ হবে, টু ভি হবে, তাই তো, টু ভি হবে, তাহলে কি হবে, হাফ এম ভি স্কয়ার, বুঝতে পেরেছো? তাহলে মেন সূত্র এখানে ভি যেহেতু বলেছি, রৈখিক বেগ তোমাকে দ্বিগুণ করতে হবে, তাই তো, তাহলে হাফ এম টু ভি, দুগুণে চার, তাহলে চার এই পাশে চলে আসো, তাহলে কি হবে, গুণ হাফ এম ভি স্কয়ার, এটা আসবে তাই না, এটা আসবে, তাহলে কি হবে, অর্থাৎ, 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 অর্থাৎ
বস্তুর রৈখিক বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি 4 গুণ হবে, অর্থাৎ বস্তুর, আজকে যারা লাইভ ক্লাস করলে না, নিজেদের কত বড় ক্ষতি করলে তোমরা নিজেরাও ভাবতে পারছো না, সবগুলো আজকে পালিয়েছে অঙ্ক করানোর ভয়তে। এইভাবে রেলের গ্রুপ ডি পাস করতে পারবে না, বুঝলে? এত সোজা না, এত সোজা না। বুঝতে পেরেছো? ভ্যাকান্সি এখন 32,000 ভ্যাকান্সি মাত্র এইবার, অনেক কম ভ্যাকান্সি। এই পাস করবে, স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, বুঝলে? আর কিছু বলার নেই এদের, কিছু বলার নেই এদের। লজ্জা যদি থাকে, বাপ মার টাকার তো শ্রাদ্ধ করছে এক একটা বসে, আদ্দামড়া এক একটা তৈরি হয়েছে। তা আদ্দামড়া গুলোকে বলি, আমার কথা হয়তো শুনে খারাপ লাগছে, একটু যখন টাকা দিয়ে ব্যাচে ভর্তি হয়েছে পড়ো, এরকম ডিটেলসে ব্যাচ কোথাও পাবে না, বুঝলে? একটু গ্যারান্টি দিতে পারি, যা পড়াবো কমন পাবে। বস্তু রৈখিক বেগ দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে তার গতিশক্তি কি হবে? দেখো 4 গুণ হয়ে গেছে না? তার গতিশক্তি কি হয়ে গেছে বলো? তার গতিশক্তি দ্বিগুণ হলে তার গতিশক্তি 4 গুণ হবে। তার গতিশক্তি, শক্তি 4 গুণ হবে, বুঝতে পেরেছো? তার গতিশক্তি কত হবে? 4 গুণ হবে। চলো এইটাই এখানে করানো আছে, দেখো এইটাই এখানে করানো আছে। চলো আরেকটা দেখি, আরেকটা কি? কোন বস্তুর ভর ও রৈখিক বেগ দ্বিগুণ হলে, এবার যদি বলে কোন বস্তুর, কোন বস্তুর, বস্তুর ভর ও রৈখিক বেগ, রৈখিক বেগ দ্বিগুণ হলে, দ্বিগুণ করা হলে, করা হলো, ধরো কোনো বস্তু রৈখিক বেগে করা হলো, তাহলে, তাহলে তার গতিশক্তি, তার গতিশক্তি এর কি পরিবর্তন হবে বলো? গতি শক্তির কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে বলো? কি পরিবর্তন হবে বলো? কি পরিবর্তন হবে বলো? কি পরিবর্তন হবে? আমরা কি জানি, সূত্র করে ফেলো। 2 মিনিট টাইম দিচ্ছি, করো। কেমন? করো। বলো কি হবে বলো? দেখো, কোন বস্তুর ভর রৈখিক বেগ দুটোই দ্বিগুণ করে দিয়েছে। আমরা সূত্র কি জানি? সূত্র লিখে ফেলো আগে, হাফ এম ভি স্কোয়ার। উই নো, কি জানি তোমার, হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পেরেছো? আর এখানে কি আছে, দুটো দ্বিগুণ করতে হবে, একটা হলো 2m আর একটা হলো 2v। বুঝতে পেরেছো? দুটো কি বলেছে যে কোন বস্তুর রৈখিক ভরবেগ, ভর ও রৈখিক বেগ দুটোই দ্বিগুণ করা হলো, দুটোই দ্বিগুণ করা, তাহলে গতিশক্তির কি পরিবর্তন হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2m, 2m 4 স্কোয়ার, এটা বুঝলে? তাহলে কি হবে, এইটা এটা গুণ হবে 8, তাহলে কি হবে 8 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি হবে তোমার, অর্থাৎ বস্তুর রৈখিক ভর দ্বিগুণ হলে গতিবেগ 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে কি বলতে পারি আমরা? অর্থাৎ
অর্থাৎ বস্তুর ভর ও রৈখিক বেগ বেগ দ্বিগুণ হলে দ্বিগুণ করা হলে গতিবেগ কত গুণ বৃদ্ধি পাবে? গতিবেগ গতিবেগ 8 গুণ বৃদ্ধি পাবে বুঝতে পেরেছো? 8 গুণ বৃদ্ধি পাবে। চলো দেখে নাও। চলো এইটাই করা আছে, দেখো তোমাদেরকে এখানে কেন করে করে দেখাচ্ছি, যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, বুঝলে? নিজেরা দেখো। আর একটা আছে লাস্ট, এই যে চারটা করাচ্ছি এর মধ্যে একটা করে উদ্দীতে থাকবে, বুঝতে পেরেছো? কোন বস্তুর রৈখিক বেগ কোন বস্তুর রৈখিক বেগ কোন বস্তুর রৈখিক বেগ দ্বিগুণ করে ভর যদি 1/4 করে দেওয়া হয় করে দেওয়া হয় তাহলে গতিবেগের কি পরিবর্তন হয়? তাহলে গতিবেগের গতিবেগের কি পরিবর্তন হয়? কি পরিবর্তন হয় বলো? করো, তাড়াতাড়ি করো দেখি, তারপর আমি করে দিচ্ছি না পারলে। কি বলেছে? কোন বস্তুর রৈখিক বস্তুর তোমার হচ্ছে রৈখিক বেগ হবে, দূর বেগই লিখিনি, রৈখিক বেগ দ্বিগুণ করে ভর যদি 1/4 করা হয়, রৈখিক বেগ দ্বিগুণ মানে ভি দ্বিগুণ আর ভর 1/4 করা হয়, তাহলে তোমার হচ্ছে গতিবেগের কি পরিবর্তন হবে বলো? কি হবে বলো? m4 × 2v এইটা হবে। তাহলে আমরা কি জানি? হাফ mv², ওটা আর বারবার লিখছি না। হাফ mv², এখানে কি হলো? ভর হলো 1/4, 1/4 মানেই এম গুণ এই, এইটা যদি পূর্ণ সংখ্যার এটা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার লবের সাথে গুণ হয়, বুঝলে? তাই m/4, বুঝতে পেরেছো? আর 2v², বুঝলে? 2v² মানে কি? হাফ m4 4v², 4 4 কেটে গেল, তাহলে কি থাকবে? হাফ mv², তাই তো? তাহলে আমরা কি কনক্লুশন আসতে পারি? অর্থাৎ দ্বিগুণ বেগ দ্বিগুণ করে যদি ভরবেগ 1/4 করা হয়, তাহলে বস্তুটির গতিবেগের কোনো পরিবর্তন হবে না। বেগ দ্বিগুণ করে দ্বিগুণ করে বেগ দ্বিগুণ করে যদি ভরবেগ ভরকে ভরকে 1/4 করা হয়, তাহলে বস্তুটির গতিশক্তির কোনো পরিবর্তন না। তাহলে বস্তুটির গতিশক্তির বস্তুটির গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। একই, দেখো হাফ mv² এসছে সেটা, বুঝলে? বস্তুটির গতিশক্তির গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, বুঝতে পেরেছো? হবে না। ক্লিয়ার হলো? চলো এবার আমরা পড়বো, এই যে যেটা বললাম সেটা এখানে করা আছে, দুটো দুটো করে করা আছে, তোমাদের এটা আমি আগে করেছি আর এটা করে দেখিয়েছি, বুঝলে? চলো এবার ভরবেগ ও গতির সম্পর্ক। দেখো কাইনেটিক গতিশক্তি হাফ mv², ভরবেগ আর গতিশক্তি কেন বলছি আমি? মোমেন্টাম, ভর ইন্টু বেগ, একসাথে গুণ হয়, বুঝলে? দেখো এই যে হাফ mv² এর সাথেই আমরা এই সূত্রটা পেয়েছি,
বুঝতে পেরেছো? দেখো, আগের গুলো বুঝতে পেরেছো? তাহলে এটা বুঝতে পারবে না কিন্তু। দেখো এর সাথে আমি এম বাই এম মানে কি? দেখো হাফ MB², এর সাথে কিছু নেই মানে এটা এক ধরা যায়, এক গুণ আছে। আর M/M মানে কি? এই কেটে কেটে একই চলে আসবে। তাই আমি এর সাথে M/M গুণ করে দিলাম। M/M মানে এক, উপর নিচে একই সংখ্যা রাশি যাই হোক না কেন কেটে যাবে। বুঝতে পেরেছো? তাই আমি M/M গুণ করে দিলাম। বুঝতে পেরেছো? এইবার কি হবে? এইটা কি হবে? এইটা তো একটা পূর্ণ সংখ্যা। এই MV² এর সাথে লব গুণ হবে, তাহলে M² আর V² হয়ে যাবে। আর এম যখন থাকবে তখন কি হবে? M²V² না করে আমি MV² দিয়ে দিলাম। MV তাহলে হাফ MV² কি তোমার? আচ্ছা, MV²টা কি? পি, মোমেন্টাম, এই যে পি। তাহলে এখানে এমভির পরিবর্তে, এই যে এমভির পরিবর্তে আমি এখানে পি লিখতে পারি, এখানে পি লিখতে পারি। তাহলে P², তাহলে কি হবে তোমার? পি লিখতে পারি এটা। তাহলে কি হবে? এটা যখন গুণ হবে, এর সাথে কিছু নয় এক, আর এই দুইয়ের সাথে এটা গুণ হবে, তখন কি P², 2M। তাহলে এটা কি? এটা মুখস্থ কাইনেটিক সূত্রে এটা লাগবে, এটা জাস্ট মুখস্থ করবে। তোমাদের আমি প্রমাণ করে দিলাম, যদি পারো করতে ভালো, না হলে বাট মুখস্থ রাখবে। P², 2M। কিছু অঙ্কে এই সূত্রটা লাগে, P², 2M। এবার বস্তুর ভরের সম্পর্ক তোমাদের করালাম। এবার আছে বিস্ফোরণের দরুন গতিশক্তি। বোমা বিস্ফোরণের ফলে ধরো কোথাও একটা বোমা ব্লাস্ট করলো, বোমা বিস্ফোরণে নিউক্লিয়ার বিক্রিয়া করে। বোমার মধ্যে কি নিউক্লিয়ার বিভিন্ন ইয়ে করে, বিভিন্ন বিভিন্ন রকম, হাইড্রোজেন বোমা হতে পারে, পরমাণু বোমা হতে পারে, এগুলো বোমার ইয়ে হতে পারে। তবে বোমা বিস্ফোরণ করলে কি হয়? ওর ভিতরে যেগুলো থাকে সেগুলো চারিদিকে ছুটকে যায়, ছড়ে যায়। তা বোমা বিস্ফোরণের ফলে অথবা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটলে মূল বস্তুটি থেকে একাধিক বস্তু না ছিটকে বিভিন্ন দিকে ছুটে যায়, মানে না ছিটকে বিভিন্ন বস্তুকণা এক জায়গা থেকে বিভিন্ন দিকে ছুটে যায়, এবং বিস্ফোরণ বলের প্রভাবে টুকরোগুলো গতিশক্তি অধিকারী হয়। দেখবো এই বোমা যে স্প্লিন্টার গুলো আছে না, মানুষের গায়ে যে ফোটে বিভিন্ন জায়গায় বারুদ, এইগুলোই মানুষ মারা যায়। তা এগুলো কি হয় যখন বোমা বিস্ফোরণ, এই ভিতরে বোমার ভিতরে যেগুলো তৈরি হয়, জালের কাঠি ফাটি আর কি সব, এই জন্য নাকি দেখেছি এইগুলো কি হয় গেলে বিভিন্ন দিকে ছোটা শুরু করে। ভরের ছোট টুকরো মূল বস্তু থেকে বেগে ছিটকে বেরিয়ে গেল, এবং অবশিষ্ট বস্তুটির ভর এবং বিপরীত দিকে গতিবেগ হয়। বুঝতে পারো? তাহলে কি বলে? ভরের ছোট টুকরো মূল বস্তু থেকে বেগে বেরিয়ে গেল, এবং অবশিষ্ট বস্তুটির ভর এবং বিপরীত দিকে গতিবেগ হবে। বুঝলে? তাহলে কি হবে? ভরের বস্তু কণা এবং মানে এটা হলো বড় এম। বুঝতে পেরেছো? তাহলে K1 আর K2 দুটো হলো কাইনেটিক এনার্জি, তাহলে দুটো, একটা হলো হাফ এম, এটা বড় এর, এই যে প্রথম যেটা বস্তু তার গতিশক্তি আর পরেরটা নিচের গতিশক্তি কেটে কেটে কি হবে? এই সূত্রটা পাওয়া যাবে। বুঝতে পেরেছো? এই সূত্রটা পাওয়া যাবে, তাই তো? এবার ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? দুটোই তো সেম। এখন দুটোকে আমি এক করলাম, ছোট MV সমান সমান বড় MV, এই দুটোকে এক করে দিলাম। করার পরে কি হবে? এখান থেকে এমটা নিচে চলে গেল, এর নিচে চলে আসলো। তাহলে কি এখানে 1 নম্বর, এই যে সমীকরণ ছিল 1 নম্বর থেকে আমরা কি পাই? 1 নম্বর থেকে লিখলাম, 1 নম্বর সমীকরণ লিখলাম। 1 নম্বর সমীকরণ লিখে এই যে ভি, এই যে ভি এর মান, V², এইটার মান তো এইটা না, এইটার মানই তো এইটা, এই এর মানই তো এইটা না, এই যে ভির, এই V² এর মানই তো এইটা না। এই পুরোটাকে আমি বসিয়ে দিলাম এখানে, পুরোটাকে বসিয়ে দিলাম, দিয়ে ইয়ে করলাম, করার পরে এইটা পেলাম। তাহলে কে সমান সমান এইটা পাবো। এই প্রমাণগুলো আসে, এইগুলো WBCS এ দেই মূলত। বুঝতে পেরেছো? তাহলে এটা তো সায়েন্স স্পেশাল, পুরোটাই করিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? এইটা পেলাম। এবার আসছে কি? অর্থাৎ গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক, মানে গতিশক্তি হলো ভরের ব্যস্তানুপাতিক। ভর বাড়লে গতিশক্তি কমবে, আর ভর কমলে গতিশক্তি বাড়বে। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন আসলাম? জাস্ট এইগুলো যদি মনে রাখো, ছোটখাটো এখান থেকে কোশ্চেন হয়ে যাবে। গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক, বুঝলে? হ্যাঁ, K1 > K2, সুতরাং ছোট টুকরোটির গতিশক্তি অন্য গতিশক্তির অপেক্ষা বেশি। বুঝতে পেরেছো? এবার এখানে কে গুণ করো, এইটা পেলাম, এখান থেকে ক্যালকুলেশন করলে এইটাই পেলাম। তোমরা আজকে, আমি আবারও বলছি, আজকে যারা ক্লাস করলে না, তোমরা অনেক বড় ক্ষতি করলে, নিজেরা নিজেদের যা ক্ষতি করলে আজকে, বিশ্বাস করো তোমরা আজকে পস্তাবে। এবং আজকের ক্লাসের আমি কোনো ডাউট ক্লিয়ারিং দেবো না, কারণ তোমাদের লাইভ, দেখো প্রবলেম হতেই পারে, কিন্তু তাই বলে সবাই একসাথে আর অঙ্ক করাবো বলে বলো, গ্রুপটি তো অঙ্ক আসে, অঙ্ক না করালে কি করে তোমরা ইয়ে করতে পারবে? হ্যাঁ, এবার হলো স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি।
দাঁড়াও একটু ওয়েট করো। চলো চলো চলো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? চলো, শোনা যাচ্ছে, চলো। স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে কি? কোন বস্তু তার বিশেষ অবস্থা বা আকৃতির জন্য, ধরো কোন একটা বস্তুকে তুমি অন্যভাবে রেখেছো, তাহলে সে যে কাজ করার যে শক্তি অর্জন করবে তাকে তার স্থিতি, তাকে সেটাকে স্থিতিশক্তি বলে। বুঝতে পেরেছো? ধরো তুমি বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কিতে জল রেখেছো, স্থির রেখেছো, ওইটা তার স্থিতিশক্তি। তাহলে চলো একটু দেখে নিই আমরা স্থিতিশক্তি কি বলছে। কোন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতে তুলতে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কার্য করায়। ধরো তুমি জলের ট্যাঙ্কিকে উপরে রেখে দিয়েছো, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে, তাহলে অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে টানছে, তাই না? অভিকর্ষ বল কি সবসময় নিচের দিকে টানছে, তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছে। তাহলে ওর ভিতরে কি অভিকর্ষ বলটা সঞ্চিত আছে। তো এই কার্য বস্তুটি পরিবর্তিত অবস্থানের জন্য, মানে এই কার্য বস্তুটির পরিবর্তিত অবস্থানের জন্য, মানে অবস্থার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। বস্তুটি প্রাথমিকভাবে প্রমাণ অবস্থানে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসার সময় ওই সঞ্চিত শক্তি ব্যয় করে কার্য করতে পারে। ধরো তুমি যখন কল খুলছো, কি হচ্ছে? তখন সেটা আবার টান দিচ্ছে নিচের দিকে, তখন সেটা কি হচ্ছে? ওই যে শক্তিটার মধ্যে জমা আছে সেই শক্তি ব্যয় করে নিচে চলে আসতে পারছে। বুঝতে পেরেছো? অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসার সময় ওই সঞ্চিত বস্তু ব্যয় করে কার্য করতে পারে। অর্থাৎ এইভাবে কার্য করতে থাকলে বস্তুর স্থিতিশক্তি কমতে থাকে এবং অবশেষে প্রমাণ অবস্থায় পৌঁছালে স্থিতিশক্তি শূন্য হয়ে যায়। বুঝলে? স্থিতিশক্তি শূন্য হয়ে যায়। ক্লিয়ার? চলো উদাহরণ, পেরেক পোতার জন্য হাতুড়িটি যখন তোলা হয়, দেখো হাতুড়িটি ধরো পেরেক, এই যে পেরেক তুমি দেয়ালে পুঁতবে, এই যে তোমার কাছে হাতুড়ি আছে, বুঝলে? এই যে তোমার কাছে হাতুড়ি আছে, হাতুড়িটা কি করবে? তুমি কি শুকিয়ে রাখবে না কি করবে? তুমি টান দেবে, দিয়ে এরপরে প্রেস করবে, তাই না? টান দেবে এরপরে মারবে, কারণ ব্রেকটা আস্তে আস্তে নিচের দিকে গেঁথে যাবে। তাহলে কি হাতুড়িটাকে যখন তুমি উপরের দিকে নিচ্ছ, তখন সেটা কি হবে? সেটা একটা অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে পেরেক পোতার জন্য হাতুড়ি যখন কিছুটা তোলা হয়, হাতুড়ির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। ক্লিয়ার? তাহলে হাতুড়ি তোলা এটাও কিন্তু একটা স্থিতিশক্তির উদাহরণ। প্রধানত জলের স্থিতিশক্তি ব্যয় করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখবে ওই জল বাদ দেই, দিয়ে উপর থেকে জল ফেলে, তারপরে ওই জলের মধ্যে যে ফোর্সে পড়ে, তারপরে কি হয়? সেই টারবাইনটা ঘোরানো হয়। টারবাইন ঘুরিয়ে তোমার হলো জলকে কি হয়? জলবিদ্যুৎ উৎপন্ন করে। প্রধানত জলের স্থিতিশক্তি ব্যয় করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কোনো উঁচু জায়গা নদীর জলকে বাঁধ দিয়ে রাখা হয়, এই জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে এবং নিচে পড়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই সময় এরপরে জলের গতি ব্যয় করে টারবাইন ঘোরানো হয় এবং এইভাবে বিদ্যুৎ উৎপাদিত করা হয়। ক্লিয়ার হলো? চলো এবার হলো আকৃতি পরিবর্তন। আকৃতি পরিবর্তন দেখবে
এখনকার দেখা যায় না, আগেকার কালে কিছু দম দেওয়া ঘড়ি পাওয়া যেত এরকম, মোড়াতে হতো, তাহলে এই ঘড়িগুলো চলতো কেন জানো? ওই ঘড়িগুলো ব্যাটারি ইউজ হতো না, ওইগুলো স্প্রিং থাকে, স্প্রিং কে সংকুচিত করে দেওয়া হয়, দেওয়ার পরে স্প্রিং, তুমি সাধারণ একটা স্প্রিং নাও, স্প্রিং কে তুমি যদি চাপ দিয়ে দাও, যখন চাপ ছেড়ে দেবে তখন আগের মতো অবস্থা হয়ে যাবে। তখন ওই ঘড়ির মধ্যে কি হয়, স্প্রিং কে যখন সংকুচিত করায়, ওই স্প্রিং আস্তে আস্তে আবার নিজের অবস্থায় আসতে যায়। তখন কি করে ও, তখন ওই ওই যে শক্তিটা, সেই শক্তিতে তোমার ঘড়িগুলো ঘোরে। বুঝতে পেরেছো? এটাকে বলে স্থিতিস্থাপকতা। ইলাস্ট্রিসিটি, আমি তোমাদের ইলাস্ট্রিসিটি নিয়ে পড়াবো, বুঝলে, আলাদা চ্যাপ্টার হবে ইলাস্ট্রিসিটি নিয়ে। কোন স্থিতিস্থাপক বস্তু নেওয়া হলো, বস্তুটির বিভিন্ন অংশের মধ্যে দিয়ে পারস্পরিক অবস্থানের পরিবর্তন ঘটানো হলো, এরপর বস্তুটির আকৃতির পরিবর্তন হলো। আকৃতির এই পরিবর্তনের জন্য যে কার্য করা হয়, তা বস্তুটির মধ্যে স্থিতিস্থাপক সঞ্চিত সঞ্চিত হয়। এই বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসার সময় এই সঞ্চিত শক্তি ব্যয় করে কার্য করতে পারে। কার্য করার ফলে স্থিতিশক্তি কমতে থাকে। অবশ্যই পূর্ণের স্বাভাবিক অবস্থায় যখন থাকে, তখন স্থিতি শূন্য হয়ে যায়। দেখবে ওই দম দেওয়া ঘড়িগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বা ওই যে স্প্রিং এর গাড়ি দম দেওয়া পুতুল হয়, দম দিয়ে দিলে ওরকম এরকম। আমি একটা দেখেছিলাম, একটা বানর এরকম ওই ইয়ে বাজাচ্ছে, ওকে কি হয়, স্প্রিং দিয়ে দিলে এরকম করে বাজাতে, এখন থেমে যায় কেন? ওর ভিতরে যে স্প্রিংটা, সেটা আগের জায়গায় চলে এসছে। আগের জায়গায় চলে আসার পরে কি হয়, ওটা ওর কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু আবার যখন স্প্রিং দিয়ে দেবে, তখন কি হবে, দেখবে ওটা আবার ইয়ে করবে। বা দেখবে ছোটবেলায় আমিও খেলেছি, এরকম দেখবে কিছু গাড়ি পাওয়া যায়, এরকম টানতে হয় এইভাবে, এরকম টানতে হয়, টেনে ছেড়ে দিতে হয়, দিলে খাস করে চলে যায়। কেন? ওর ভিতরে স্প্রিং আছে। ওই যখন তুমি এইভাবে টান দেবে এটাকে, ওই স্প্রিংটা সংকুচিত হবে, আর যখন যাবে সামনের দিকে, ওইটা ছাড়তে ছাড়তে চলে যাবে সামনের দিকে। বুঝতে পেরেছো? ওটা সামনের দিকে ছাড়তে ছাড়তে চলে যাবে। তাহলে উদাহরণ কি, দমদা ঘড়ি, তীর থেকে ধনুক ছোড়া, তীর থেকে যদি ধনুক ছোড়ায়, দেখবে ওই দড়িটাকে এইভাবে টানা হয়। বুঝতে পেরেছো? যখন ছেড়ে দড়িটা আগের অবস্থা থেকে, তারপরে যে বলটা দেয়, সেইটা পরে তীরটা সামনের দিকে যায়। স্প্রিং, দম দেওয়া ঘড়ি, তারপর আরো কয়েকটা লিখে রাখো। স্প্রিং এর তোমার হচ্ছে খেলনা গাড়ি, স্প্রিং, স্প্রিং, স্প্রিং এর খেলনা গাড়ি, স্প্রিং এর স্প্রিং, বাংলা বানান আমার ভুল আছে, ইংলিশে লিখে দিচ্ছি, বুঝলে, বাংলা বানান। স্প্রিং টয়েস, টয় কার, স্প্রিং টয় কার, টয় কার, বুঝতে পেরেছো? এইগুলো স্প্রিং ডল, এই বিভিন্ন রকম বলতে পারো তুমি। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি, কোন বস্তুকে যখন তুমি অভিকর্ষর বিরুদ্ধে উপরে তুলবে, অভিকর্ষ তো একটা বল আমাদের নিচের দিকে টানছে, তখন তার মধ্যে অভিকর্ষ স্থিতিশক্তি জমা হবে। জল, তুমি জলকে যখন উপরে তুলবে, তখন কি হবে, তার মধ্যে অভিকর্ষ স্থিতিশক্তি হবে, তখন তুমি যখন পাইপ খুলে দেবে, নিচের দিকে পড়বে, মানে অভিকর্ষ, ও যে শক্তিটা নিয়েছে, সেই শক্তিটা ক্ষয় করে নিচের দিকে পড়বে। তাহলে কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললে, বস্তুটি কার্যকর যে সামর্থ্য অর্জন করে, তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। বস্তুর স্থিতিশক্তি এম জি এইচ, এম মানে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হলো নির্দেশ তল থেকে যত উচ্চই তুমি এটাকে তুলেছো, বুঝলে, নির্দেশ তল থেকে যত উচ্চই তুলেছো। এবার কি আছে তোমার, প্রসারিত স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তি। প্রসারিত স্প্রিং কোন বস্তু তার বিশেষ আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে স্থিতিস্থাপক শক্তি বলে। মানে প্রসারিত স্প্রিং মানে তুমি স্প্রিংটাকে চাপ দিলে, দেওয়ার পর ওটা যখন খুলে দেবে, তখন ওটা তো খোলার জন্য একটা তো কার্য করবে। সেইটাই এখানে বলছে যে, কোন বস্তু তার বিশেষ আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে তার স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। বুঝতে পেরেছো? স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। এবার হলো শক্তি রূপান্তর। এই যে শক্তি না, এক শক্তি, আচ্ছা বলো এই অবধি ক্লিয়ার হলো কিনা, বলো, এটা দেখে নাও, এটা দেখে নাও, তারপরে আবার আমি পড়াচ্ছি, কেমন, বলো। চলো, চলো, দেখো, চলো, দেখে নাও।
দেখে নাও। চলো এবার এটাও দেখে নাও, বলেছি এটা দেখে নাও। চলো এবার শক্তি রূপান্তর। দেখো শক্তি, একটা শক্তি সবসময় শক্তি রূপান্তর ঘটছে, মানে একটা শক্তি আর একটা শক্তির রূপ লাভ করছে। তাহলে বিভিন্ন শক্তি বিভিন্ন রূপে বিদ্যমান। প্রাকৃতিক বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখি শক্তি নিয়তই এক রূপ থেকে অন্য রূপে প্রবাহিত হচ্ছে। বুঝতে পেরেছো? শক্তি বিভিন্ন রূপে বিদ্যমান এবং শক্তি নিয়তই এক রূপ থেকে অন্য রূপে প্রকাশিত হচ্ছে। প্রকৃতির প্রায় সব ঘটনাকেই শক্তি রূপান্তর বলা যায়। শক্তি রূপান্তর কয়েকটি ঘটনা নিচে দেওয়া আছে। বৈদ্যুতিক বাতিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর। এই যে কারেন্টটা যাচ্ছে বা ইলেকট্রিসিটি যাচ্ছে, এটা কি? বৈদ্যুতিক বাতির মধ্যে ওটা গিয়ে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই শক্তি রূপান্তর প্রচুর আসে। তাহলে বৈদ্যুতিক বাতিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে, এবং বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক মানে পাখাটা কি ঘুরছে না, অবস্থা সবসময় পরিবর্তন হচ্ছে না। তাহলে বৈদ্যুতিক পাখায় কি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাল্বে কি বা বৈদ্যুতিক বাতিতে কি হচ্ছে? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পেরেছো? সুতরাং এই মুহূর্তে যা বৈদ্যুতিক শক্তি পর মুহূর্তে তা আলোক শক্তি বা যান্ত্রিক শক্তির রূপ লাভ করছে। বুঝতে পেরেছো? টেলিফোনে শব্দ শক্তি বৈদ্যুতিক। এই যে টেলিফোনে আমরা কথা বলছি, এটাও কিন্তু কি হচ্ছে, এই যে আমি কথা বলছি, এটা তোমরা কিভাবে শুনতে জানো? আমার এখানে শব্দ শক্তি, আমি শব্দ উৎপন্ন করছি, এটা এই তারের মাধ্যম দিয়ে তোমাদের কাছে চলে যাচ্ছে, এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে তোমার ওখানে যাচ্ছে, এবং তোমার মাধ্যমে কি হচ্ছে, ওটা আবার বৈদ্যুতিক শক্তিতে এখান থেকে রূপ 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 লাভ করছে। তারপর আরো অনেক কিছু আছে। এই যে আমি কথা বলছি, এই যে তারের মাধ্যমে কি এটা বৈদ্যুতিক শক্তি রূপে যাচ্ছে কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে টেলিফোনে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, এবং শক্তি শব্দগুলিকে রূপান্তরিত করে শক্তি শব্দ এবং শক্তিতে, এবং পরবর্তীতে, মানে এই যে শক্তি তোমরা আবার যখন শুনছো, তখন বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক শক্তি, মানে পরবর্তীতে আবার বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তি শুনছে। ধরো তুমি আমার কথাগুলো শুনছো, কি কানে হেডফোন দিয়ে শুনছো, তো তোমরা যখন শুনবে, তখন তোমাদের শক্তি তড়িৎ শক্তি বৈদ্যুতিক শক্তি রূপে এসে আমার কাছে আবার আবার বৈদ্যুতিক শক্তি আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। বুঝলে? এইটাই হয়। এবার কি আছে, জলশক্তি কেন্দ্র করে যখন উচ্চ স্থান থেকে নিচে পড়ে, ধরো কোনো জলকে উচ্চ স্থান থেকে নিচে পড়া হয়, তখন জলের মধ্যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং জলের এই গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বুঝলে? বিদ্যুৎ উৎপাদন করা হয়। সমুদ্রের তাপ, সমুদ্র, নদী ও অন্যান্য জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়। ধরো এই যে অত্যাধিক খরা, বাষ্পীভবন সবসময় হচ্ছে, তা যখন এই যে সূর্যের তাপে সমুদ্র, নদী, অন্যান্য জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, এই জল বৃষ্টির আকারে আবার ঝরে পড়ে পৃথিবীর উপরে। তা মেঘের স্থিতিশক্তি ব্যয় করে বৃষ্টির ফোঁটা তোমার গতিশক্তি লাভ করে। ক্লিয়ার? কয়লার দহনে রাসায়নিক শক্তি তাপ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়। কয়লা, এই যে কয়লা পুড়িয়ে তোমার, আগে ট্রেনও কয়লাতে চলতো, আগে কি হতো, ট্রেনও কিন্তু কয়লাতে চলতো। কয়লার দহনে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এটা মনে রাখবেন। চলো এবার হলো শক্তি রূপান্তরের এরূপ অসংখ্য ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করি, কিন্তু এরূপ প্রক্রিয়ায় শক্তি নতুন করে সৃষ্টি বা ধ্বংস। দেখো শক্তির কখনো সৃষ্টি বা কখনো ধ্বংস হয় না, শক্তি হয় রূপান্তর। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে যায়। তাহলে শক্তি কেবলমাত্র রূপ পরিবর্তন করতে পারে, অথবা এক রূপ থেকে অন্য বস্তুতে যেতে পারে। যখনই এক বস্তু শক্তি হারায়, অন্য বস্তু সমপরিমাণ শক্তি গ্রহণ করে, যার ফলে বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে বিশ্বে কি, দেখো কোনো শক্তি না, ধরো একটা শক্তি, কোনো বস্তু শক্তি হারাচ্ছে, সেই শক্তি অন্য বস্তু গ্রহণ করে নিচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু শক্তি কখনো তোমার হচ্ছে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। একেই শক্তি সংরক্ষণ সূত্র বা শক্তি নিত্যতা সূত্র বলে। ক্লিয়ার? ক্লিয়ার হলে চলো এটি দেখে নাও প্রথম থেকে আবার এটা 5 সেকেন্ড করে রাখবো। চলো দেখে নাও, দেখে নাও।
চলো, এবার কি বলছে, শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, আমরা আগেই জেনেছি যে শক্তিকে সৃষ্টিও করতে পারবে না, শক্তিকে ধ্বংস করতে পারবে না। আইনস্টাইনের আপেক্ষিকবাদ প্রবর্তনের পর শক্তির নিত্যতা সূত্র সংশোধিত রূপটি হলো, মহাবিশ্বে ভর ও শক্তির যোগফল ধ্রুবক। আর ভর আর যা শক্তি আছে সব, এটা হলো যোগফল ধ্রুবক, মানে এক। তাহলে একই, মানে এখান থেকে হয়তো আমি একটা শক্তি নিচ্ছি, সেই শক্তি আর একজনের কাছে চলে যাবে, এইটাই তো হয়। তো মহাবিশ্বে মোট ভর ও মোট শক্তি আলাদাভাবে ধ্রুবক নয়। তাহলে মোট, কি বলছে, মহাবিশ্বে মোট ভর ও মোট শক্তি আলাদাভাবে ধ্রুবক হয় না। ভর থেকে শক্তি এবং শক্তি থেকে ভর সৃষ্টি করা হয়। তাহলে কি বলতে পারি, ভর থেকে শক্তি এবং শক্তি থেকে ভর সৃষ্টি করা যায়। বুঝতে পেরেছো? চলো, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। ঘর্ষণ বা অন্যান্য কোনো অপচয় বলের কারণে, দেখো যখন ধরো কোনো কাজ ফ্রিকশন হয় না, তখন শক্তির কি হয়, শক্তি, দেখো অপচয় ঘটা বলা বলবো না, তবে শক্তির একটা অন্যদিকে চলে যাচ্ছে শক্তি। ধরো তুমি, তোমার কাছে টাকা আছে, তুমি সেই টাকাটা কি করতে পারো, তুমি একটা দুটো ভালো বই কিনতে পারো, আবার তুমি সেই টাকা নেশা ভাঙ করে উড়িয়ে দিতে পারো। তুমি যখন নেশা করছো, সেই টাকা কিন্তু একজন পাচ্ছে তোমার কাছ থেকে, এমন না যে তুমি টাকা ধরিয়ে নেশা করছো। এটা বিষয়টা এরকম যে ঘর্ষণ বা অন্য কোনো অপচয় বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, তবে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ক্লিয়ার? চলো পরেরটা। এবার কি দেখবো, শক্তির অপচয়। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি শক্তি কখনো বিনাশ হয় না, কিন্তু শক্তির অপচয় ঘটতে পারে। দেখো অপচয় ঘটা, অপচয় মানে তোমার ওই, যেটা বললাম যে তোমার কাছে টাকা আছে, তুমি দুটো ভালো বই কিনতে পারো, সেটা তোমার জ্ঞান বাড়তে পারো, বা তুমি সে টাকা দিয়ে নেশা করতে পারো। বিষয়টা এরকম, বুঝলে? শক্তি কখনো রূপান্তরিত হয় বা কখনো কিছু পরিমাণ শক্তি এরূপ অবস্থায় চলে যায়, সেটাকে আর কোনো ব্যবহারিক কাজে লাগে না। তুমি এই যে নেশা করে টাকাটা উড়াচ্ছ, এইটা কি আদৌ তোমার কোনো কাজে লাগছে? তোমার তার ক্ষতি হচ্ছে, কিন্তু টাকাটা তো তোমার বেরিয়ে যাচ্ছে। আর তুমি যদি এটা দুটো বই কিনতে, দুটো ভালো জিনিস করতে, ঘরের জিনিস করতে, তোমার একটা ঘরের শোভা পেতে, সেই টাকাটা তোমার একটা, মানে একটা কি বলবো, একটা প্রপার ওয়েতে খরচা হতো, তুমি সেটার থেকে একটা উপযোগ হিসেবে কিছু পেতে, তাই না? তাই না? এবার যন্ত্রের দক্ষতা, যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্র প্রদত্ত শক্তির অনুপাতকে যন্ত্রের দক্ষতা বলে। মানে যন্ত্রের দক্ষতা বলতে কি, যদি শতকরা করি, যন্ত্র থেকে তুমি যে একটা যন্ত্র বানালে, সেটাতে তুমি যতটা কার্য পাবে, এবং যন্ত্রের পদার্থ তুমি যতটা শক্তি দেবে, সেটা থেকে প্রদত্ত শক্তি দিয়ে যন্ত্রের প্রাপ্ত কার্য ভাগ করা, বা শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা বলো। চলো পরেরটা একটু দেখে নাও একটুখানি, এখান থেকে একটু দেখে নাও, তারপর আবার পড়াবো। দেখে নাও। দেখো আজকে তোমরা যদি থাকতে না, তোমরা নিজেরাই উপকার করতো তোমাদের, কারণ আজকে তো আমি আমার মতো পড়িয়ে চলে যাচ্ছি। আজকে অনেক জায়গা তোমরা হয়তো বুঝতে পারবে না, সেই জায়গাটা আমাকে প্রশ্ন করতে পারতে, রেকর্ড দেখবে, পরের জ্বালাবে, দাদা বুঝতে পারছি না। তোমরা কেন চাকরি পাও না জানো? তোমাদের দোষে তোমরা চাকরি পাও না, বুঝলে? তোমাদের দোষে পাও না, এবং এইটা যদি করতে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি চাকরি তুমি পাবে না তোমরা। আজকে কালকের কনসেপ্ট পড়োনি, কালকে ক্লাসটা রিভিশন করোনি, এখন আমি যেই আজকে বকা দেবো, ঝাড় দেবো, তোমাদের একটু খারাপ লাগবে, বাবা আজকে ক্লাসই করবো না, আচ্ছা সবগুলো পালাই। কিন্তু ক্ষতিটা তুমি তোমার করছো, আমি তো ক্লাস করিয়ে বেরিয়ে চলে যাবো, আমি কালকেও শেষ করে দেবো সিলেবাস, আমি আমার মতো সিলেবাস আমি শেষ করে বেরিয়ে যাবো। এবার তুমি তো নিতে পারবে না, ক্লাস তো জমা পড়বে, কালকে টেকনোলজি করাবো, তুমি রিভিশন করতে পারবে না, দেখবে এরপরে সব ঘেটে খিচুড়ি হয়ে গেছে। কারণ দেখো যেটা ভালো মনে করো, তোমরা তো সবাই দেখো, এটা স্কুল না যাই মেরে ধরে পড়াবো তোমাদেরকে। তোমরা সবাই অ্যাডাল্ট, তোমরা সবাই বড়, বুঝলে? এখন যদি নিজের ভালো নিজে না বুঝতে পারো ভাই, তাহলে আর কিছু করার নেই, বুঝলে? সত্যি আর কিছু করার থাকবে না, দিন শেষে চাকরিটা পাবে না, বুঝলে? দিন শেষে চাকরিটা পাবে না, এই যা, এই হবে আর কি হবে। চলো পরেরটা দিন। দেখো আজকে আরো ভালো করে আমি পড়াতে পারতাম, কিন্তু আমার ওই, আমি যেরকম পড়ানো পড়িয়ে চলে যাচ্ছি, দায় সারার মতো পড়াচ্ছি। আমি সত্যি বলছি, আমি এরকম এর থেকেও ভালো পড়াতে পারতাম, তোমরা রেকর্ড দেখে যা বুঝবে। আমি পড়াতে পারলাম না, একমাত্র তোমরা দায়ী। তোমাদের যদি আজকে প্রবলেম হতো, সবাই বলতে পারতো আমাকে, দাদা আজকে প্রবলেম হচ্ছে, আজকে ক্লাসটা ইয়ে করো, আমি ক্লাসটা একটু আমরা রিভিশন করে নিই, তারপরে নিও, আমি করে দিতাম, কোনো সমস্যা ছিল না, আমি করে দিতাম। কিন্তু তোমরা কিছু না বলে, এই রণবীরটা তো ফোনই ধরছে না,
ওর ফোন ইয়ে করলো না, মেসেজও ঢুকছে না। আর সেটা দেখলাম অসুস্থ হয়ে গেছে ওর মা নাকি, আজকেই বুঝলাম না সবাই আজকে অসুস্থ কেন। অর্পণেরও কোনো খোঁজ নেই, শান্তনুরও খোঁজ নেই, ভগবান জানে এদের কে আজকে অসুস্থ হয়েছে। তাই সেই ছোটবেলায় যে আমরা দেখতাম স্কুলে যা না ভয় তো দাদুকে ঠাকুমাকে মেরে দিতাম, সেরকম করলে ছোটবেলাটা পার হয়ে গেছে এখন। আর তোমরা ছোট নও, বুঝলে? এখন তোমরা যথেষ্ট বুঝতে শিখেছো, এইবার যদি নিজের ভালো নিজে না বোঝো তাহলে কিছু সত্যি আর কিছু বলার নেই। এবার তোমরা যেটা ভালো বুঝো করো, আমার দরকার সিলেবাস শেষ করা, আমি করে দেবো কেমন। এবার তোমাদের ইয়ে, তোমরা পাশ করবে না ইয়ে করবে সেটা তোমরা তোমরা বুঝবে, আমার আর কোনো দায়ী নেই। কারণ সেই দায়ীটা তোমরা রাখছো না, বুঝলে? মানে আজকে সত্যি বলছি আমি, মানে মানে আমার আজকে মানে ক্লাস করাতে ইচ্ছা করছে না, যে এতটা এদেরকে পড়াবে। তোমরা বিশ্বাস করো তোমরা চাকরি পাবে না, আমি সত্যি বলছি। এইভাবে পড়লে চাকরি পাবে না। আমার কথা হয়তো শুনে স্যার নেগেটিভ কথা বলেন, স্যার আপনি ডিমোটিভেটেড করেন, আমি সত্যি কথা বলছি তোমাদের। তোমাদের আমি বাস্তব কথাটা তোমাদের সামনে আয়নাটা ধরছি আমি, বুঝলে? আজকে যে বাদরামোটা করেছো আর প্লিজ করো না। তোমার যদি কালকের কোনো সমস্যা থাকতো তো তুমি আজকে বলতে পারতে স্যার এটা বুঝিয়ে দিন, আমি তোমাকে ওই জায়গাটা আবার বুঝিয়ে দিতাম আজকে। কিন্তু তুমি নিজে যে কি বড় তোমার ক্ষতি করলে তুমি আজকে মানে ভাবতে পারছো না তোমরা, বুঝলে? টাকা দিলে সবকিছু হয় না। অনেক জায়গায় তো অনেক টাকা দিয়ে পড়েছো, কি পেয়েছো সেখানে? টাকা তো খরচা করেছে, পেয়েছো? মানে সত্যি বলছি, আজ তোমাদের আর কিছু আমার বলার নেই আমার এখন। মানে আমি ক্লাসটা শেষ করে আমি বেরিয়ে যাবো, আমার ভালো লাগছে না পড়াতে তোমাদেরকে। যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষী সংস্থা বলে, বুঝতে পারলে? তাকে সংরক্ষী সংস্থা বলা হয়, এবং এরূপ সংস্থায় ক্রিয়াশীল বলকে সংরক্ষী বল বলা হয়, বুঝলে? তো যে সংস্থায় যান্ত্রিক শক্তি কি থাকে তোমার সংরক্ষিত থাকে, সংরক্ষী বলা। অর্থাৎ বলের বিরুদ্ধে কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব হয়, তবে একে সংরক্ষিত। ধরো তুমি বলের বিরুদ্ধে একটা কাজ করছো, সেই কাজকে তুমি পুনরুদ্ধার করতে পারো, সেটাকে তোমার সংরক্ষী বল বলা। একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ যদি শূন্য হয় তাহলে একে সংরক্ষী বল বলা হয়, বুঝলে? তাকে সংরক্ষী বল বলে। এবার অসংরক্ষী বল, যে সংস্থায় বাধাজনিত বল উপস্থিত থাকে এবং যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না, বরং যান্ত্রিক শক্তি নষ্ট হয়, এই ধরনের সংস্থাকে অসংরক্ষী সংস্থা বলা হয়। এবং ওই বাধাজনিত বলকে অসংরক্ষী বল বা অপচয় বল বা অবক্ষয়ী বল বলা হয়। কোন বলের বিরুদ্ধে কার্য করায় যদি পুনরুদ্ধার করা সম্ভব না হয়, বুঝতে পেরেছেন? না হয় তবে সেই বলকে অসংরক্ষী বল বলে। উদ্ধার করা গেলে সংরক্ষী বল, আর উদ্ধার না করা গেলে অসংরক্ষী বল। এই বদ্ধপথে কোন বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ যদি শূন্য না হয় তাহলে সে বলকে অসংরক্ষী বল বলা হয়, বুঝলে? তাকে অসংরক্ষী বল বলা হয়। ক্লিয়ার? চলো, এবার তোমাদেরকে এইগুলো আমি দিয়ে দেবো। যান্ত্রিক শক্তি কি, ডায়নামো ঘোরার ফলে ডায়নামো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, বুঝতে পেরেছো? জাস্ট এইগুলো কি করে ঝেড়ে মুখস্থ করবে, বুঝতে পেরেছো? এগুলো জাস্ট ঝেড়ে মুখস্থ। তাপ শক্তি, তাপ শক্তি গতিশক্তি, বুঝতে পেরেছো কি হয়? এই দেখো, যান্ত্রিক শক্তির থেকে তড়িৎ শক্তি মাঝখানে একটা দাগ হবে, বুঝলে? যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি মাঝখানে একটা দাগ হবে। তারপরে কি যান্ত্রিক শক্তি, তাপ, তাপ ও আলোক শক্তি, বুঝতে পেরেছো? তারপরে তোমার হচ্ছে কি যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, মাঝখানে দাগগুলো আমি দিয়ে দিচ্ছি। যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, কি হয় সেগুলো পড়বে, জাস্ট একটু মুখস্থ রাখবে। যান্ত্রিক শক্তি, গতি শক্তি, দেখো মাঝখানে দাগটা একটু ইয়ে হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কেমন। তাপ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, বুঝলে? এই যে তড়িৎ শক্তি, তাপ শক্তি। তারপরে তড়িৎ শক্তির থেকে আলোক শক্তি কিভাবে হয়? বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আলোক শক্তি সৃষ্টি হয়, এবং এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, বুঝলে? তারপরে কি আলোক শক্তি, রাসায়নিক শক্তি কিভাবে হয় দেখবে। আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি। তারপরে কি হবে তোমার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এগুলো যা ঝেড়ে মুখস্থ করবে, বুঝলে? এই যে মাঝখানে এই হাইপেনটা আমি একটু দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে তোমার রাসায়নিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি,
বুঝলে? তারপরে কি আছে, শব্দ শক্তির থেকে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তির থেকে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, আর পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। বুঝতে পেরেছো? এইগুলো জাস্ট ঝেড়ে মুখস্থ করবে, আমি প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, কোনো সমস্যা থাকলে বলবে। চলো দেখে নাও। এই যে মাঝখানে ছোট্ট ছোট্ট দাগগুলো না, ওইগুলো একটা শক্তির থেকে একটা, যেমন শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, ওই মাঝখানে দাগগুলো এইটা দিয়ে বুঝবে, বুঝলে? এখানে আমার এডিটিং এ একটু ইয়ে হয়ে গেছে। শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, এইভাবে দেখো মাঝখানে ছোট্ট দাগ আছে, সবগুলোর এরকম দাগ আছে। শব্দ শক্তি, রাসায়নিক শক্তি। বুঝতে পেরেছো? চলো চলো। আচ্ছা, এবার ওয়ার্ক পার্ক এনার্জির আমরা ইয়ে করবো, এমসিকিউ গুলো করি, কেমন? এমসিকিউ গুলো করবো এবার। বুঝতে পেরেছো? এমসিকিউ গুলো করবো। ক্লিয়ার? একটু ওয়েট করো, এমসিকিউ তো আসছে না, দাঁড়াও। একটু ওয়েট করো, দাঁড়াও। এমসিকিউ গুলো করবো, দাঁড়াও একটু ওয়েট করো। একটু ওয়েট করো, দাঁড়াও। চলো চলো। হ্যালো। চলো, শুনতে পাচ্ছ আশা করি। চলো, দেখো আজকে আমরা এমসিকিউ গুলো করে ফেলি, চলো। এমসিকিউ কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান ডু মোর ওয়ার্ক, কোনটায় বেশি কাজ হচ্ছে? রেইসড হামার, মানে হামার এই হাতুড়ি পেটানো, বুলেট ফায়ার্ড বাই দ্য গান, বন্দুক দিয়ে গুলি বের করা, মুভিং স্টোন, ইয়েটা স্টোনকে মুভ করানো, আর রোটেটিং হুইল, মানে হুইল রোটেট করা। বুঝলে? কোনটা মোর ওয়ার্ক বলো, কোনটায় মোর ওয়ার্ক হচ্ছে? বুলেট ফিল্ড বাই ফায়ার্ড বাই গান। বুঝলে? চলো। A force to 20 displace an object through the 2 meter and does a work of 2 joule. The angle between displacement কত হবে বলো? কত হবে বলো? দেখো, ফোর্স এখানে কত? ফোর্স হলো 20 নিউটন, তাই তো? এই যে ফোর্স মানে বল 20 নিউটন। বুঝতে পেরেছো? সরণ, স্পিড বা ডিসপ্লেসমেন্ট, দ্রুতি, যেটা দ্রুতি বা সরণ আর কি, সরণ বা দূরত্ব যাই বলি না কেন, কত আছে? 2 মিটার। বুঝলে? অঙ্কের ক্ষেত্রে এগুলো অতটা মিটার করে না। কি বলেছে? ওয়ার্ক 20 জুল। বুঝলে?
20 জুল। আমরা সূত্র কি জানি? ডাব্লিউ এফ ডট কস থিটা, তাই তো, কস থিটা। বুঝতে পেরেছো? এই সূত্র আমরা জানি। এবার এখানে কি বলেছে? তো অ্যাঙ্গেল, তাই তো। এবার ডাব্লু কত পেলাম আমরা? 20 জুল লিখে ফেলো ডাব্লুর জায়গায়। এফ কত পেলাম? এফ কত পেলাম? 20। এস কত পেলাম? 2। আর কস থিটা, এই থিটার মানই বের করতে হবে। 20 জুল সমান সমান কত? 40, তাই তো, 40। এ কস থিটা এরকম পড়ে থাকবে, বুঝলে? এবার এইটাকে এই করো, বুঝতে পেরেছো? এইটাকে কি হবে তোমার কাটলে? এটাকে 2 আর এখানে 1, তাহলে কি হবে? কস থিটা সমান সমান হাফ। কস 60 ডিগ্রির মান হলো তোমার হলো কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান হলো তোমার হলো কত? কস 60 ডিগ্রির মান হলো তোমার হলো এটা হবে। তাহলে 60 ডিগ্রি। এই সব অঙ্ক এলপি টেকনিশিয়ান আসে রে ভাই, পাস করতে পারবি না রে, বুঝলি, যদি ঠিকঠাক না পড়ালেখা করিস। তারপরে এ পর্টার raised 12 kg object from the surface of Earth, but object 1.5 meter above from transfer of his head. Calculate work done of object. কত হবে বলো? কি বলেছে? পর্টার রাইজ 12 কেজি অবজেক্ট ফ্রম সারফেস অফ আর্থ, মানে সারফেস তুললো, পুট অবজেক্ট 1.5 মিটার অ্যাবভ ফ্রম দ্য সারফেস অন হিজ হেড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অ্যান্ড অবজেক্ট। কি হবে তাহলে? ডাব্লিউ সমান সমান এম জি এইচ, তাই তো। তাহলে ডাব্লিউ কি হবে তোমার? 12 × 10 × 15, 1.5। তাহলে কি হবে? 180 জুল। 180 জুল, এটাই হবে। চলো, the work done to increase, the work done to increase 5 মিটার পার সেকেন্ড to 10 মিটার পার সেকেন্ড, কার? 800 কেজি, 800 কেজি। কি হবে তাহলে? কি আছে তোমার? একটা স্পিড তুমি কত? 5 থেকে 10 গেল, হাফ এমবি স্কোয়ার। দুটো পরিবর্তন হয়েছে, এম ভি 2 ভি 1, এটা। তাহলে কত হবে? হাফ এম 10 পাস স্কোয়ার। তাহলে কি হবে? হাফ এম 125। আর এখানে এম কত? 80। হাফ 80, আর এখানে কত? 75। দেখলে তো অঙ্ক কিভাবে গ্রুপ ডি তে আসে? এইভাবে পড়লে পাস করতে পারবে। যদি তোমরা যেভাবে আজকে আজকে যে বদমাইশিটা আমার সাথে করলে তোমরা, মানে নিজের ক্ষতি তোমরা নিজেরা ডাকলে, আজকে আরো ভালোভাবে আমি পড়াতে পারতাম, আরো ভালোভাবে। বাট আমার আজকে পড়ানোরই মানসিকতা চলে গেছে। আজকে আমি কালকে বলে দিলাম অঙ্ক করাবো, ক্লাসটা রিভিশন করবে। ভাই বিশ্বাস করো, আবারও বলছি, ওই ঠিক পরে পড়ে নেবো, একদিন বসবো, সব পড়া ইয়ে করে তুলে নিয়ে চলে আসবো বাড়িতে, মানে এইভাবে তুমি ভাবছো হয়তো। বিশ্বাস করো ভাই, জীবনে উঠতে পারবে না। ক্লাস জমতে জমতে এমন পাহাড় তৈরি হবে, পড়তে ভালো লাগবে না। বুঝতে পারো? এর নাম সায়েন্স, এর নাম সায়েন্স কিন্তু। বুঝতে পেরেছো? এই দেখো, গ্রুপ ডির কোশ্চেন, 18 কোশ্চেন এরকম অঙ্ক আসে, বুঝলে। বেসিক যদি ক্লিয়ার না থাকে অঙ্ক করতে পারবে না। আমার, দেখো আমি করাবো, তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা বলবে, এইভাবেই তো একটা ক্লাস ভালো হয় না। না, আমি তো আমার মতো পড়িয়ে চলে যাচ্ছি। আমি জানি তোমার কোথায় প্রবলেম হবে। রণবীরের তো জানি না এখন আজকে কি অজুহাত দেবে, সেটা তো এই সমস্যা। আর আর দুটোর তো কোনো খোঁজ খবরই নেই। তা ঠিক আছে, তোমরা যখন পারো ভাই, আমার কি, আমি তোমাদের কাছে টাকা নিয়েছি, আমি তোমাদের ব্যাচ তুলে দেবো, আমার দায়িত্ব শেষ। কিন্তু তোমরা নিজের ক্ষতি নিজেরা করছো, বুঝলে। আবারও বলছি, নিজের ক্ষতি নিজে এইভাবে করো না। এ পার্সন picks up 20 kg of goods 2 meter above the ground, keeps it on his head, work done by the person is। তোমাদের যদি আজকে প্রবলেম হতো তোমরা বলতে পারতাম, আজকে না ক্লাসটা নিতামই না, তোমাদের জন্য বন্ধ করে দিতাম। বাট সেটা তো আমাকে বলা উচিত ছিল তোমাদের, বলো। আমি কি বলেছিলাম? কোনো বস্তুকে যখন উপরের দিকে তোলা হয় তখন কি হয়? তখন কি সূত্র ইউজ হয়? এম জি এইচ, এই সূত্র ইউজ হয়, বলেছিলাম, তাই না? তাহলে এখানে কত? 20, জি কত? 10। 10 ধরবে বা 9.8 ধরলে একটু বড় হয়, 10 ধরে করবে, 10 দিয়ে দেবে জি এর মান। আর এইচ কত? 2। তাহলে কত? 400 জুল, বুঝলে, 400 জুল।
400 জুল। চলো 6। when a object move one distance by 1 Newton force on the direction of force, then work will be, কি হবে? কোন একটা ফোর্সকে যদি 1 নিউটন বল করে 1 মিটার ডিস্টেন্স তাহলে কি 1 জুল হবে সেটা। এক 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 সব এক এক গুণ হয়ে যাবে। বুঝতে পেরে? চলো, এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ, কাজ করার ক্ষমতাকে কি বলা হয় বলো? কাজ করার ক্ষমতাকে কি বলা হয় বলো? কাজ করার ক্ষমতাকে কি বলা হয় বলো? কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে। বুঝলে? 20 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন এ বডি, কোন একটা বডির উপর 20 নিউটন ফোর্স কাজ করানো হলো। বডি মুভস 4 মিটার, বডিটা 4 বার গেল। ডিরেকশন অ্যাপ্লাইড ফর ফোর্স, দেন ওয়ার্ক ডান ইজ, কতলি কাজ হলো। সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ ডট কস থিটা। বুঝলে? তাহলে কি হবে? 24 ইন্টু এল, তাই তো? 1 কস থিটা কেন? দেখো, এফ সমান সমান কত? 20 এন, আর এস সমান সমান কত? S 4। আর কস থিটা কেন? কস তোমার হচ্ছে কস জিরোর মান কত? কারণ এটা তো এই দিকে যাচ্ছে, ধরো বস্তুটাও এই দিকে যাচ্ছে, এটা ওই দিকে, তাহলে কজের সাথে জিরো, কস জিরোর মানে 1। বুঝতে পেরেছো? তাহলে কত? 80 জুল। 80 জুল এইটা হবে। চলো, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ এ হরাইজন্টাল টু অ্যাপ্লাই ফোর্স, দেন ওয়ার্ক ইজ হরাইজন্টাল, বলো কি হবে বলো? এর মধ্যে লুকিয়ে আছে, কি হবে বলো? কি হবে? পজিটিভ ওয়ার্ক হবে। ধরো এই দিকে যখন যাবে, এই দিকে যখন যাবে কি হবে? তাহলে পজিটিভ ওয়ার্ক। বুঝলে? পজিটিভ ওয়ার্ক। চলো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড, ওয়ার্ক কিসের উপর ডিপেন্ড করে না বলো? কিসের উপর ডিপেন্ড করে না বলো? কিসের উপর ডিপেন্ড করে না বলো? মাস অ্যান্ড অফ অবজেক্ট, অবজেক্টের ভর। ওয়ার্ক মানে কি? এফ ডট এস কস থিটা, অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। এস কি? এস হলো কি বলো? বল ইন্টু সরণ। বুঝলে? বুঝতে পেরেছো? চলো, which of the following the work done by a body does not depend on initial velocity of object, মানে which of the following work done body does not depend, মানে following work মানে কোনটা ওয়ার্কের হয়ে গেল সেটা হলো তোমার ইনিশিয়াল, প্রথম কি ভেলোসিটি আছে বেগাতে সেইটা। বুঝতে পেরেছো? ওয়ার্ক নোন অ্যাজ, ওয়ার্ক নোন অ্যাজ কি হবে? ডাব্লিউ সমান সমান এফ ডট এস ইন্টু তোমার কি হবে? কস থিটা, কস থিটা। তাহলে কি হবে? তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ। বুঝলে? বল ইন্টু সরণ। চলো, 13, ওয়ার্ক, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিরেকশন ইজ ডিসপ্লেস 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? কজ 90। এই যে যদি ধরো কোনো মাথায় কিছু একটা কেউ নিয়ে যাচ্ছে, তখন কি এই দিকে কাজ করবে, আমি যাচ্ছি সামনের দিকে, তাহলে কি 90 হয়ে যাবে, কজ 90 মান 0। তাহলে কোনো কাজই হবে না। বুঝলে? কোনো কাজই হবে না। বুঝলে? চলো, এটা তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম। ওয়ার্ক ক্যান অনলি বি ডান হোয়েন ড্যাশ ইজ প্রেজেন্ট, এনার্জি যখন প্রেজেন্ট থাকে। চলো, 1 হর্স পাওয়ার ইকুয়াল, 1 হর্স পাওয়ার কিসের সাথে ইকুয়াল? 746 ওয়ার্ক, ওয়াটের সাথে। হাউ ইজ পাওয়ার ইন্টারাপ্ট, ওয়ার্কিং রেট অর এনার্জি ট্রান্সফার রেট। বুঝলে? সেইটার উপর নির্ভর করে। চলো, রেট ডুইং দ্য, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড কি হবে বলো? রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড, বলো কি হবে বলো? কি হবে? পাওয়ার, কাজ করার ক্ষমতা কি হবে বলো? রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড কি হবে? চলো, ফর্মুলা অফ পাওয়ার কি হবে? ফর্মুলা অফ পাওয়ার, এগুলো সব কালকে শিখিয়েছি তোমাদের। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। চলো,
ওয়ার্ক বাই টাইম। চলো, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার অফ রেট ওয়ার্ক ডান, কি হবে? পাওয়ার। বুঝতে পেরেছো? পাওয়ার। চলো, তারপরে কি হবে? পাওয়ার। ওয়ার্ক বাই টাইম কি হবে? ডাব্লু কি তাহলে এখানে? ডাব্লু হলো ওয়ার্ক ডান, কাজ করার ক্ষমতা। চলো, হয়ে গেল। পরেরটা দেখি, হুইচ এনার্জি অফ উইন্ড ডাজ উইন্ডমিল ইউজ? উইন্ডমিল কি হয়? এই যে উইন্ডমিল যেগুলো ঘোরে, এই যে পাখা, এইগুলোতে এরকম পাখা দেখবো, উইন্ডমিল দেখেছো? বড় বড় ফ্যানের মতো পাখা থাকে, এই পাখাগুলো ঘোরে, বুঝলে? এই পাখাগুলো ঘোরে, এগুলো কি তৈরি করে? এগুলো কি তৈরি? কাইনেটিক এনার্জি, গতিশক্তি। চলো, এবার কি আছে? পার্টিকেল হ্যাভ দ্য গ্রেটার কাইনেটিক এনার্জি, গ্যাস। কাইনেটিক এনার্জি সব থেকে কার বেশি? কাইনেটিক এনার্জি সব থেকে গ্যাসের বেশি, সব থেকে কম হলো কঠিন পদার্থের, বুঝলে? কাইনেটিক এনার্জি, গতিশক্তি, কাইনেটিক এনার্জি সব থেকে কম, সব থেকে কম কঠিন পদার্থের, কঠিন পদার্থের, কঠিন পদার্থের। বুঝতে পেরেছো? চলো, হুইচ এনার্জি ইজ দ্য ওয়াটার শর্টেড ইন দ্য ড্যাম, কি হয়? পোটেনশিয়াল এনার্জি, বুঝলে? পোটেনশিয়াল এনার্জি। চলো, দা কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, ইউনিটের কমার্শিয়াল এনার্জি কি হবে বলো? কিলোওয়াট আওয়ার। চলো, the kinetic energy of moving object depends on mass and velocity, mass and velocity, বুঝলে? mass and velocity। চলো, which of this can neither created nor destroyed? কোনটা তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না? এনার্জি ড্যাশ হ্যাজ টু টাইপস অফ এনার্জি, মেকানিক্যাল এনার্জি, বুঝলে? একটা হলো তোমার হচ্ছে গতিশক্তি, আর একটা হলো যান্ত্রিক শক্তি। বুঝতে পেরেছো? একটা যান্ত্রিক শক্তি আর গতিশক্তি। চলো, ক্লিয়ার, শেষ আমাদের। যা পড়িয়েছি তার মধ্যে এগুলো সব কমন আসছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভ ক্লাস করো, নাহলে তোমাদের ক্ষতি তোমরাই করবে। প্লিজ লাইভ ক্লাস করো, বুঝলে? প্লিজ লাইভ ক্লাস করো, তোমাদের কোনো ডাউট থাকলে সরাসরি শুনতে পারবে। আমি তোমাদের জন্য কথা বলার অপশন অন করে রেখেছি, সরাসরি আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে তোমরা। তাহলে চলো, আজকে ক্লাসে অবধি, কালকে দেখা হচ্ছে আবার। আর রিকোয়েস্ট করবো যে প্লিজ লাইভ থেকো সবাই, তোমাদেরই উপকার হবে, বুঝলে? চলো, শেষ করি তাহলে।